সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা 3টি ভূতের গল্প। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তাফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে ইনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সামুদ্রিক। গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত তারা অশরীরী বইটি থেকে। গল্প পাঠে মীর। শুরু হচ্ছে সামুদ্রিক। পূর্ব উপকূলে চন্দনপুর অন সির মতো নির্জন সমুদ্র তীর আর কোথাও নেই। সেবার শরৎকালে সেখানে বেড়াতে গিয়ে এরকম নির্জনতা দেখে প্রথমে খুব অবাক লেগেছিল, কিন্তু ক্রমশ ব্যাপারটা বুঝতে পারছিলাম। প্রথমত, এখানে সমুদ্রের চেহারায় আদিম ধরনের রাগী ভাব এবং অসংখ্য ডুবো পাথরে ভর্তি, তাই স্নান করা প্রায় অসম্ভব। যে সমুদ্রে স্নান করা যায় না সেখানে ভ্রমণ বিলাসীরা যেতে চায় না। দ্বিতীয়ত, চন্দনপুর অন সিতে কোনো বাজার নেই, হোটেল নেই, ছোট্ট একটা জেলে বসতি, আর এখানে ওখানে কয়েকটা বড় লোকের বাড়ি, এবং সেই বড় লোকেরা কদাচিৎ মোটর গাড়ি চেপে নেহাত ফুর্তি লুটতেই আসেন। সঙ্গে থাকেন এক দঙ্গল ইয়ার বন্ধু। আদিম ধরনের এই ছোট্ট জনপদে সেই সময়টাই যা কিছু হই হল্লা, তারপর আবার সেই স্তব্ধতা, সেই নির্জনতা। ধু ধু বালিয়াড়িতে সমুদ্রের শ্বাস প্রশ্বাস প্রতিধ্বনিত হতে থাকে দিন রাত সারাক্ষণ। প্রথম দর্শনেই টের পেয়েছিলাম এ সমুদ্র কারুর নয়, তার নিজের। এ সমুদ্রকে বুঝি ভয় পাওয়া সহজ, ভালোবাসা সহজ নয়। বালির বিচে যত কালো কালো পাথর ছড়ানো, তত সমুদ্রের বুকে হঠাৎ দেখে মনে হয় যেন কেমন করে ফিরে গেছি প্রাক ইতিহাসের কোনো এক শরৎকালে, আর পেছনের অরণ্য থেকে হাজার হাজার ম্যামথ এসে স্নান করতে নেমেছে সমুদ্রে। ভুল হয় যেন তারাই বিকট গর্জন করছে স্নানের আনন্দে, যেন তারাই ঘন নীল জলকে আলোড়িত করছে, ছড়িয়ে দিচ্ছে, ডুবছে, ভাসছে। আদিম ধরনের এ বুঝি এক খেলা। এই নির্জন সমুদ্র তীরে আমি যার অতিথি, তার নাম ডক্টর প্রভুদয়াল পানিগ্রাহী। ডক্টর পানিগ্রাহীর সঙ্গে আমার আলাপ হয়েছিল কলকাতায় একটি সেমিনারে। কথায় কথায় বলেছিলেন, যদি নির্জনতায় কয়েকটা দিন কাটাতে চান, চন্দনপুর অন সিতে চলে যাবেন। ওখানে আমার একটা বাড়ি আছে, শরৎকালটা ওখানেই আমি থাকি। সমুদ্র নিশ্চয়ই দেখেছেন, কিন্তু চন্দনপুর অন সিতে সমুদ্রের স্বরূপ দেখে অবাক হবেন। ডক্টর পানিগ্রাহী ইতিহাসের অধ্যাপক। চন্দনপুর অন সিতে যাদের বাড়ি আছে তাদের মতো অবশ্য বড় লোকও নন, ফুর্তিবাজও নন, বরং স্বভাবে একেবারে সাদা সিধে, নিরস এবং সবসময় কেমন যেন গম্ভীর। বাড়িটা মাঝারি আয়তনের, একতলা, এক টুকরো বাগানও আছে।
জানলা থেকে সমুদ্র দেখা যায়। আমার বেশ ভালোই লাগছিল। বাড়িতে ডক্টর পানিগ্রাহী ছাড়া আর জনমানুষটি নেই। উনি নিজেই রান্নাবান্না করেন, বেশিরভাগ সময় পড়াশোনা নিয়ে থাকেন। সব ঘরে কাঁড়ি কাঁড়ি বই। বুঝতে পারছিলাম ইতিহাসের গবেষকের পক্ষে হয়তো এমন একটা পরিবেশই খুব বাঞ্ছনীয়। কিন্তু সমুদ্রের স্বরূপ কতটা দেখতে পেলাম জানি না। একটা দিনেই আমি হাঁপিয়ে উঠেছিলাম। পরের দিনটা কাটিয়ে কেটে পড়ব ভাবছিলাম। নির্জনতা আমার ভালো লাগে, কিন্তু যেন বড় বেশি রকমের নির্জনতা। তাছাড়া আগেই বলেছি, এই সমুদ্রকে ভয় পাওয়া যতটা সহজ, ভালোবাসা ততটা সহজ নয়। অবশ্য ভয় পাওয়ার মধ্যেও একটা আনন্দ থাকে। কিন্তু এখানে সমুদ্র শুধুই ভয়ের, শুধু চোখ রাঙানো এক ভয়ঙ্করের আদিম রূপ। পরদিন বিকেলে সেই আদিম ভয়ঙ্করের দিকে তাকিয়ে আছি। হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যে প্রায় তখনই সমুদ্রের সেই ভয়ঙ্কর রূপ মুছে গিয়ে জেগে উঠল বিপরীত এক রূপ। স্নেহপ্রবণ পিতামহের মুখে সুন্দর হাসির মতো। মুহূর্তে আমার মনে হলো, তাহলে আমারই দেখার ভুল। এই সমুদ্রকে ভালোবাসা যায়, তাকে আপন করা যায়। ডান দিকে উঁচু বালিয়াড়ির ওপর থেকে ফ্রক পরা এক বালিকা দৌড়ে নেমে আসছিল। তার সঙ্গে একটা ছোট্ট সাদা কুকুর তার মতো করে নামতে গিয়ে গড়িয়ে পড়ল। বালিকা খিলখিল করে হেসে তাকে বুকে টেনে নিল। তারপর একটুখানি দৌড়ে এসে কুকুরটাকে নামিয়ে দিল বিচে এবং স্কিপিং করতে লাগলো। কুকুরটা এগিয়ে গেল সমুদ্রের কাছে। যেই একটা ঢেউ এসেছে, সে সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো। সাদা ফেনার স্তর তার পায়ের কাছে আসতেই সে মুখ নামিয়ে শুঁকল। মেয়েটি স্কিপিং করতে করতে আবার খিলখিল করে হেসে উঠল। বিকেলে গোলাপি রোদ্দুরে নির্জন বিচে দুটি প্রাণীর আপন মনে ওই খেলা দেখতে দেখতে প্রকৃতি আমার কাছে ততক্ষণে অর্থপূর্ণ হয়ে উঠেছিল। সমুদ্রের উপর শেষ বেলার সেই গোলাপি আলো পড়েছে। সমুদ্রকে আমার তখন আর ভয়ঙ্কর লাগছে না। এক সুন্দর মিষ্টি বাচ্চা মেয়ে আর তার ছোট্ট সঙ্গীটি এসেই কি সমুদ্রকে বদলে দিয়েছে। আমি মুগ্ধ দৃষ্টিতে ওদের খেলা দেখছিলাম। ওরা আমাকে গ্রাহ্য করছিল না। মেয়েটি স্কিপিং করতে করতে আমার কাছাকাছি চলে আসছিল। কুকুরটাও তাকে অনুসরণ করছিল। ভাবছিলাম কুকুরটাকে একটু আদর করব। ফুটফুটে সাদা, নরম, যেন এক পুতুল কুকুর। আর ওই মেয়েটিও যেন এক সুন্দর পুতুল। কিন্তু ওরা আমার দিকে তাকাচ্ছিল না। কাছাকাছি এসে আবার দূরে সরে যাচ্ছিল। কিন্তু এক মুহূর্তের জন্য ওরা থামছিল না। ওরা কি ক্লান্ত হচ্ছে না? আমি আর চুপ করে থাকতে পারলাম না। বললাম, খুব হয়েছে, এবার একটু থামো তো দেখি। এই আমার কাছে এসো, গল্প করি। নাম কি তোমার? আর এই খুদে প্রাণীটারই বা কি নাম? আমার দিকে তবু তাকালো না ওরা। তখন হাসতে হাসতে আমি এগিয়ে গেলাম ওদের দিকে। তখন ওরা বিচের ওপর দৌড়তে শুরু করলো। এও কি একটা খেলা ওদের কাছে? নাকি ওরা ভয় পাচ্ছে আমাকে? চেঁচিয়ে বললাম, ভয় করো না, আরে আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এই দেখো। কিন্তু ওরা আমার কথা কানে নিল না।
আমি থমকে দাঁড়ালাম। দেখলাম দুটিতে তখনও দৌড়চ্ছে। কত দূরে গিয়ে ওরা থামল। তারপর সেখানে আগের মতো মেয়েটি স্কিপিং শুরু করলো। কুকুরটাও তাকে ঘিরে ছুটোছুটি করতে থাকলো। আবছা ধূসর একটা পটের গায়ে দুটি ছোট্ট প্রাণী ক্রমশ মিলিয়ে গেল দেখতে দেখতে। আমার মন খারাপ হয়ে গেল। বেশ তো ওরা খেলছিল, কেন যে ওদের বিব্রত করতে গেলাম? অচেনা মানুষকে ওরা ভয় পেতেই পারে। একটা পাথরের উপর বসে রইলাম। সূর্য ডুবে গেলে ধূসরতা ক্রমশ ঘন হল সমুদ্রের দিকে। নির্জন বিচে কিছুক্ষণ বসে থাকার পর উঠতে যাচ্ছি, হঠাৎ ধূপ ধূপ শব্দে চমকে উঠলাম। তারপর দেখি সেই মেয়ে আর তার কুকুর ফিরে এসে আগের মতোই খেলছে। এবার কোনো কথা বললাম না। আবছায়ার ভেতর দুটি কালো মূর্তির নড়াচড়া দেখতে পাচ্ছি। ওদেরই খেলা আর কতক্ষণ চলবে? ওরা কি বাড়ি ফিরবে না? একটু পরে সমুদ্রের শিয়রে এক টুকরো চাঁদ উঠে এলো। সমুদ্রের জলে ঝলমলিয়ে উঠল নরম সোনালী জ্যোৎস্না। সারা সমুদ্র যেন তখন সোনার কারুকার্য। মেয়েটি সমানে স্কিপিং করছে। এতক্ষণে আমি উঠে দাঁড়ালাম। তারপর ওদের দিকে এগিয়ে গেলাম। বললাম, কি আর কতক্ষণ খেলবে তোমরা? হ্যাঁ, বাড়ি যাবে না? মেয়েটি থমকে দাঁড়ালো। কুকুরটা তার পায়ের কাছে এসে আমার দিকে মুখ তুলল। তার চোখে জ্যোৎস্না চকচক করতে থাকলো। আশ্চর্য নীল দুটি চোখে প্রাণীটা আমাকে দেখছে। মেয়েটির চোখেও তেমনি জ্যোৎস্নার উজ্জ্বলতা। বললাম, কি কথা বলছো না কেন? কি নাম তোমার? মেয়েটি কি যেন একটা বলল। বিচে এতক্ষণে বাতাস বইছে জোরালো হয়ে। সমুদ্রের গর্জন আর প্রবল বাতাসে কথাটা ঠিক শোনা গেল না। আরো কাছে এগিয়ে গিয়ে বললাম, কি নাম? কোথায় থাকো? মেয়েটি একটু হাসল। তারপর হঠাৎ আগের মতো দৌড়তে শুরু করলো। জ্যোৎস্নায় ধু ধু সাদা বালিয়াড়ির ওপর দিয়ে মেয়েটি আর তার প্রিয় সঙ্গীকে ক্রমশ মিলিয়ে যেতে দেখলাম। এতক্ষণে সন্দেহ হলো মেয়েটি বোবা, নয়তো আমার ভাষা বুঝতে পারেনি। কিন্তু বোবারা কি খিলখিল করে হাসে? একটা সন্দেহ থেকে গেল। ফিরে গিয়ে দেখি ডক্টর পানিগ্রাহী চুপচাপ বারান্দায় বসে আছেন। বললেন, বেড়ানো হলো? কেমন লাগলো চন্দনপুর অনসি? আমি বললাম, অপূর্ব। ডক্টর পানিগ্রাহী একটু হেসে বললেন, এখানে সমুদ্র সব সময় মানুষকে কিছু ছবি উপহার দিতে চায়। তা আপনি কি ছবি পেলেন শুনি? বললাম, এক মেয়ে আর তার খেলার সাথী ছোট্ট সাদা কুকুর। বড় সুন্দর ছবি। ডক্টর পানিগ্রাহী আমার দিকে নিষ্পলক চোখে এক মুহূর্ত তাকিয়ে থাকার পর হঠাৎ উঠে দাঁড়ালেন। বললেন, বসুন, একটু কফি তৈরি করি।
সত্যি বলতে কি, পরদিনই যে যাব ভাবছিলাম, যেতে তো ইচ্ছে করলই না, বরং চন্দনপুর অনসির সমুদ্রকে ভীষণ ভালোবেসে ফেললাম। সারাক্ষণই সমুদ্র তীরে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে। যতক্ষণ বসে থাকি, সেই ফুটফুটে সুন্দর ফ্রক পরা বালিকা আর তার সাদা কুকুরটা সমুদ্রে জল ছুঁয়ে খেলা করে বেড়ায়, কখনো দূরে কখনো কাছে। মেয়েটি স্কিপিং করে, কখনো কখনো বা বালিয়াড়ির দিকে দৌড়ে যায়, কিছুক্ষণ অদৃশ্য হয়ে যায়, আবার ফিরে আসে। আমি তাকে ডাকি, কথা বলতে চাই, সে শুধু নিঃশব্দে হাসে, আবার ছুটে যায়। তার কুকুরটা একটু দূরে দাঁড়িয়ে যেন অবাক চোখে আমাকে দেখতে থাকে, কিন্তু সেও তার সঙ্গীর মতো নিঃশব্দ। একদিন বিচের সেই পাথরটাতে বসে বিকেলের সামুদ্রিক পটে সুন্দর দুটি প্রাণীর আপন মনে খেলা দেখছিলাম। সন্ধে হয়ে গেলে সমুদ্র থেকে বিশাল লাল গোলার মতো চাঁদ লাফ দিয়ে আকাশে উঠল। কিছুক্ষণ পরে সেই চাঁদের রং বদলে সোনালি হয়ে গেল। ঝলমলে জ্যোৎস্নায় দুটি চঞ্চল মূর্তি তখনও ক্লান্তিবিহীন খেলায় মেতে আছে। হঠাৎ টের পেলাম সমুদ্র আমার পায়ের কাছে এসে পড়েছে। পাথরে একটা প্রকাণ্ড ঢেউ এসে প্রচন্ড শব্দে ভেঙে পড়ল। আমি ভিজে গেলাম একেবারে। তারপরই কানে এলো সমুদ্রের অস্বাভাবিক গর্জন। বাতাসও হঠাৎ বেড়ে গেল, ঝড় বইতে শুরু করল। সমুদ্রের দিকে আতঙ্কে তাকিয়ে দেখলাম বিশাল উঁচু হয়ে বিকট গর্জন করতে করতে ছুটে আসছে যেন এক দীর্ঘ কালো পাহাড়, আর তার মাথায় ভয়ঙ্কর সাদা ফেনা। আমি বিচ থেকে দৌড়ে গিয়ে উঁচু বালিয়াড়িতে উঠলাম। সঙ্গে সঙ্গে মাথায় এলো, আজ বুঝি ভরা কোটাল। পূর্ণিমার রাতে সমুদ্র এমনি করে উত্তাল হয়ে ওঠে। আর অমনি মনে পড়ে গেল সেই মেয়ে আর তার কুকুরের কথা। সর্বনাশ, কোথায় গেল ওরা? বালিয়াড়ির বুকে এসে মুহুর্মুহু আছড়ে পড়ছে উন্মত্ত নোনা জল। সারা বীচ তলিয়ে গেছে। ওরা কোথায়? আমি ভীষণ ভয় পেয়ে ডক্টর পানিগ্রাহীর বাড়ির দিকে ছুটে চললাম। ডক্টর পানিগ্রাহী! ডক্টর পানিগ্রাহী বারান্দায় আলো জেলে বসেছিলেন। আমার অবস্থা দেখে একটু হেসে বললেন, সমুদ্র আপনাকে আজ কি উপহার দিয়েছে তা তো দেখতেই পাচ্ছি। যান, জামা কাপড় বদলে আসুন। দম আটকানো গলায় বললাম, ডক্টর পানিগ্রাহী, সেই মেয়েটি আর তার কুকুর হয়তো। আমার কথা কেড়ে ডক্টর পানিগ্রাহী বললেন, ওই দেখুন, ওরা এখনো খেলছে। ভীষণ অবাক হয়ে দেখি আজ টেবিলে একটা ফ্রেমে আটকানো ছবি রেখেছেন ডক্টর পানিগ্রাহী। আর সেই ছবিতে সেই মেয়ে আর তার সেই সাদা ছোট্ট কুকুর খেলার ভঙ্গিতে স্থির হয়ে আছে। বললাম, এ কি? ডক্টর পানিগ্রাহী বললেন, আমার মেয়ে পিঙ্কি আর তার প্রিয় সাথী জুলি। গত বছর ওদের দুজনকে সমুদ্র নিয়ে গেছে। হয়তো ছবি আঁকবে বলেই।
সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনছিলেন সামুদ্রিক। এর পরের গল্প বাঁচা মরা। অনেক বছর পরে গ্রামে যাচ্ছি। ট্রেন লেট করেছিল। স্টেশনে নেমে দেখি শেষ বাস চলে গেছে রাত 9টায়। এখন বাজে প্রায় 10টা। গ্রাম 6 মাইল দূরে। কি করব ভেবে পেলুম না। কয়েকটা সাইকেল রিক্সা দাঁড়িয়েছিল, তাদের সাদাসাদি করলুম। এত রাতে কেউ অত দূরে যেতে রাজি হল না। তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলুম চা খেতে। এমন সময় রোগা হাড়গিলে চেহারার হাফ প্যান্টটা ছেঁড়া গেঞ্জি পরা লোক এসে হঠাৎ বলল, স্যার কি রিক্সা খুঁজছিলেন? কোথায় যাবেন? হ্যাঁ, যাব দোমোহানি। আসুন তবে নিয়ে যাই। চণ্ডীতলা একজন প্যাসেঞ্জার পেয়েছি, পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। ওই দেখুন আমার রিক্সা। আনন্দে লাফিয়ে উঠলুম। ঘাড় ঘুরিয়ে দেখলুম একটু তফাতে গাছতলা একটা রিক্সা দাঁড়িয়ে আছে। তাতে একজন লোক গুটিসুটি বসে আছে। গাছের পাতার ফাঁকে কুচি কুচি আলো পড়ছে মাছের আঁশের মতো। পাঞ্জাবি ধুতি পরা লোকটাকে প্রৌঢ় বলেই মনে হল। কোলে একটা ব্যাগও আছে। চুপচাপ বসে আছে। শিগগির চা খেয়ে আসুন বলে রিক্সাওয়ালা চলে গেল। ভাড়ার কথা তোলার ইচ্ছে হল না। যা চায় দেব, এমন বিশ্রী অবস্থায় কখনো পড়িনি। আর স্টেশনটা এমন অখাদ্য জায়গায়, বাজার বা বসতি মাইল টাক দূরে। সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাবো ভরসা নেই। চাওলা আমার মুখের দিকে তাকিয়েছিল। এতক্ষণে বলল, স্যার, ওইদের রিক্সায় যাবেন না স্যার, বরং ওই সিংহবাহিনীর মন্দিরে যান, ধর্মশালা আছে। আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমায় থাকতে হলে জাত ভাঁড়িয়ে থাকতে হবে। সে মিথ্যাচারিতা সম্ভব নয়। তাই বললুম, থাক, কিন্তু ওর রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো? চাওলা চাপা গলায় বলল, আপনি নতুন লোক বলেই বলছি, ওহিদ রিক্সায় মরা বয়। মরা বয়? ও, আমি ভাবলুম বুঝি চোর ডাকাত। না না, লোক খুব ভালো, তবে দোষের মধ্যে বেটা রিক্সায় মরা বয়, তাই চেনা কেউ রিক্সায় চাপে না। রাত বিরেতে মরা বয় রিক্সায় চাপতে নেই। আমি একবার ভারী বিপদে পড়েছিলাম জানেন। আসছিলুম মেয়ের শ্বশুর বাড়ি সেই হরকেষ্টপুর থেকে। বেয়ানের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল, তাই ওহিদ রিক্সাওয়ালা এসে তাড়া লাগালো। আসুন স্যার, রাত বেড়ে যাচ্ছে। তখনই উঠে পড়লাম। চাওলা খুব জমিয়ে নিশ্চয়ই ভূতের গল্প বলতে চাইছিল। বাধা পেয়ে গোমরা মুখে বসে রইল। আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুজে বসে আছে। মনে হলো ঘুমোচ্ছেন। অনেকেরই অভ্যাস থাকে। তাছাড়া যেচে পড়ে কারো সঙ্গে আলাপ করা স্বভাব আমার নেই। রিক্সা আস্তে সুস্তে চলছে। ওহিদ রিক্সাওয়ালা তেমন শক্ত সমর্থ জোয়ান নয়, তা ওর গঠন দেখেই টের পেয়েছিল। কিছুক্ষণ পরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল। হালকা জ্যোৎস্না ছড়ালো পৃথিবীতে। এসব সময় এই নির্জন রাতের পথে স্বভাবত ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায়। কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার। না, ভূতের ভয় দেখিয়েছে বলে নয়, নেহাত চোর ডাকাতের ভয়েই। ভাবলুম রিক্সাওয়ালার সঙ্গে গল্প করা যায়। তাই বললাম, ওহে, তোমার নাম বুঝি ওহিদ? হ্যাঁ স্যার। তুমি থাকো কোথায়? আগে হরিণ মারা গোপাড়ায়, স্টেশনের ওপারে আমাদের গাঁ। বলে সে আকাশের দিকে মুখ তুলে হাঁ করে দম নিল। তারপর ঘাড় ঘুরিয়ে চাঁদ দেখে ফিরে বলল, বড় গাঁ স্যার, স্কুল, পোস্ট অফিস, থানা, হাসপাতাল সবই আছে। এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিতে থাকে। লোকটির প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। এই করে প্রায় মাইল টাক আসা গেল। তারপর বেমক্কা হাসতে হাসতে বলে বসলুম, আচ্ছা, শুনলাম তুমি নাকি রিক্সায় মরাবো। ওহিদ প্যাডেল থামিয়ে আমার দিকে মুখ ঘুরে ফ্যাঁচ করে অদ্ভুত হেসে বলল, নেতদা বলল বুঝি? নেতদা ভারী দুষ্টু, আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেয় খালি। কি আর বলবো বলুন, এক জায়গায় আড্ডা দিই,
তাসটা আড্ডা খেলি, বলতে গেলে বন্ধু মানুষ। তা স্যার, ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে, না ইচ্ছে হলে নেমে যান, ভেবে দেখুন এখনো। সর্বনাশ, বলে কি? ব্যস্তভাবে বললুম, না না, মরাবো, তাতে কি হয়েছে? ওহিদ প্যাডেলে আস্তে চাপ দিয়ে বলল, স্টেশনের পেছনেই মা গঙ্গা, নানা জায়গার মরা যায় সেখানে। আমি মরাবই, দোষ কি বলুন? 3 গুণ ভাড়া পাই, বইব না কেন? জ্যান্ত প্যাসেঞ্জার কি আমায় সঙ্গে নিয়ে যাবে? ঠিকই তো, বরং মরা বইলে অনেক পুণ্যি। মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায়। আগে থেকে চেনা জানা থাকলে ভালো। নেহাত পাপ করে থাকলে তাদেরও কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না, নরকে বেঁধে নিয়ে যায়। ওহিদ আমার কথায় খুশি হলো। তাহলেই দেখুন। তবে আসল কথা কি জানেন স্যার, মরা বয়া সহজ কাজ নয়, সবাই এটা পারে না। স্টেশনের যত রিক্সোলা আছে, কারুর কি এ সাধ্য হতো? হ্যাঁ, পারলে তো সবাই বইতো, 3 গুণ বেশি পয়সা পেত। কিন্তু মুরোদে কুলোয় না বলেই হিংসে করে আমায়। তাই বুঝি? আগে হ্যাঁ, মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সোর প্যাডেল ঘোরানো সহজ নয়। শালারা কি ভেতরে ভেতরে চেষ্টা করেনি কেউ? সব জানি বাবা, পারেইনি। একবার গোবর্ধন রেতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল, পরদিন সকালে দেখি রিক্সো নয়নাজুলির জলে উল্টে পড়ে আছে মরা শুদ্ধ। সে কেলেঙ্কারি। গোবর্ধনের কি হলো? গোবর্ধন বেগতিক বুঝে রিক্সোর সিট থেকে লাফ দিয়ে পালিয়েছিল, তাই রক্ষে। তো সেই থেকে সে মরা দেখলে সরে যায় তপাতে। তা ওহে ওহিদ, তুমি কিসের জন্য মরা বইতে পারো বলো তো শুনি? ওহিদ হঠাৎ গম্ভীর হয়ে গেল। একটু পরে বলল, আমি নিজেই একজন মরা। তার মানে? মরা বই কি, কারণ আমাকে একবার জান ঘরে দিয়ে দিয়েছিল। জান ঘর? সে আবার কি? বলতে গেলে সে বড্ড দুঃখের কথা স্যার। আমার পেটে শুলের ব্যায়াম হয়েছিল, সদর হাসপাতালে ভর্তি হলুম। দেখে থাকবে, হাসপাতালের একধারে একটা আলাদা ঘর থাকে। রুগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে, তাকে বলে জান ঘর। তো আমাকে সেই জান ঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু। বলো কি? তারপর? ডাক্তারবাবু আমার নাড়ি খুঁজে পাইনি, খাবি খেতে খেতে মারা পড়েছিল। সর্বনাশ! আগে খোদার কসম। তো রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গালমন্দ করে আসে। এইভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকে চলে? ছেলে পুলে উপোস করে মরছে যে। বউ ভারী চটে গিয়েছিল, রোজ এসে বলতো মিনসে সব চালাকি, রিক্সো টানতে আলস্যি। তাই হাসপাতালে এসে মিচি মিচি পড়ে আছে, টাইমে টাইমে দিব্যি পেট পুড়ে খেতে পাচ্ছে। বউ রোজ গিয়ে গালাগালি করত। আমায় জান ঘরে দেওয়া শুনে বউ আরো চটে গেল। বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে জান ঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল, ন্যাকা বিরার জায়গা পাওনি, ওটো ওটো বলছি, পড়ে আছো আর এখানে আমরা উপোস করে মরছি, না ওটো তো পিঠের চামড়া ঝাঁঝরা করে দেব। এই বলে যেই ঝাঁটা তুলেছে আমি স্যার তড়াক করে উঠে পড়েছি। সর্বনাশ! সর্বনাশ বলে সর্বনাশ, আমার বউকে তো স্যার দেখেননি। তারপর কি হলো? দেখতেই পাচ্ছেন, রিক্সোর প্যাডেল ঘোরাচ্ছি। ফের চাঁদটা দেখার পর বলল, আমি জান ঘর থেকে পালিয়ে আসা মরা স্যার, আমি কেন মরায় ভয় পাবো বলুন? সে ফ্যাঁচ করে অদ্ভুত হাসলো। এবার এতক্ষণে তার মুখের একটা পাশ, একটা চোখ অব্দি দেখতে পেলাম ফিকে জ্যোৎস্নায়। নীল ঝকঝকে ওই চোখ কি জ্যান্ত মানুষের? আমার গা ছমছম করল। এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণে একটু নড়লেন এবং গলার ভেতর খিক করে হেসে উঠলেন। চোখও খুললেন। ভয় ভয়ে বললুম, কি হলো মশাই, হাসছেন কেন? ভদ্রলোক ভারী গলায় বললেন, কে জ্যান্ত কে মরা বোঝা ভারী কঠিন। এ আমায় দেখছেন, বলুন তো আমি জ্যান্ত না মরা? যা, মরারা কথা বলে না। আপনি তো দিব্যি কথা বলছেন।
বলে মশাই বলে, আপনি জানেন না, সে আলাদা কথা। পাগল নাকি? বললুম, নিজেকে বুঝি আপনি মরা ভাবেন? ভাববো কি মশাই, আমি তো সত্যি সত্যি মরা। বলেন কি? ওই যে ওহিদ বলল সে জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের ঝাঁটার ভয়ে, হ্যাঁ, আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি জানেন। আপনিও কি বউয়ের ভয়ে পালিয়ে এসেছেন? ভদ্রলোক জোরে ঘাড় নেড়ে বললেন, না, আমার মশাই বউটাও নেই। তাহলে? ডাক্তার বাবুর ভয়। মশাই সবে মারা গেছে। ডাক্তার বাবু কিনা ইয়া বড় ছুরি বাগিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটবার ফোন দিয়ে এঁটেছেন। পোস্টমর্টেম বলুন? ঠিক বলেছেন। তো যেই ছুরিটা আমার বুকের দিকে এনেছেন, আমি এক লাফে উঠে ডাক্তার বাবুকে ধাক্কা মেরে হটালুম। কারা চেঁচালো, ধর ধর, পালাচ্ছে, মরা পালাচ্ছে। আমি ততক্ষণে পগার পান, বাপস, আর ভুলেও হাসপাতালে নয়। ভদ্রলোক খিক খিক করে ফের হাসলেন। ওহিদ সায় দিয়ে বলল, কখনো নয়, ভাগ্যিস মারা গিয়েছিলুম বলেই না উচিত শিক্ষাটা হলো। ভদ্রলোক হাসি থামিয়ে আমার দিকে ঘুরে বললেন, যাক, এবার আপনারটা শোনা যাক। আমার কি? আরে লজ্জা কিসের মশাই, লুকো চাপা করে আর কি লাভ বলুন? এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই। প্রাণ খুলে বলে ফেলুন, আপনি কিভাবে? আরে কি মুশকিল, আমি হাসপাতালেও যাইনি, আপনার সেই জানঘর কিংবা লাশ কাটা ঘরেও আমায় ঢোকানো হয়নি। আমি যাচ্ছি অনেক বছর পরে জন্মভূমি দেখতে। ভদ্রলোক ধমক দিলেন, চালাকি হচ্ছে, আমরা মরা চিনি না। কি রে ওহিদ, বল না বাবা। স্যারকে দেখেই চিনেছিল, নইলে কেনই বা নিয়ে গিয়ে সাধবো। রেগে গিয়ে বললুম, আমি মরা নই, জ্যান্ত মানুষ। নাড়িটা টিপে দেখুন না। ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, হ্যাঁ রে ওহিদ, তাহলে কি ভুল করেছিস বাবা? ওহিদ জোর গলায় বলল, আমার ভুল হতেই পারে না, এত কাল মরা বইছি। ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন, দেখি আপনার নাড়িটা দেখি। বলে খপ করে আমার হাতটা কবজির মধ্যে ধরে ফেলতেই টের পেলুম কি ঠান্ডা বরফের মতো ওর হাতটা। আর চোখের ওই দৃষ্টি, আবছা জ্যোৎস্নায় জল জলে নীল ওই দুই চোখের দৃষ্টি। হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিক্সা থেকে লাফ দিল, আছাড় খেয়েই উঠে পড়ল। তারপর দিক বিদিক না দেখে দৌড় দৌড় দৌড়। পেছন থেকে ওরা চেঁচাতে লাগলো, ধর ধর, পালালো পালালো। স্টেশনের আলো লক্ষ্য করে দৌড়চ্ছিল। হাঁপাতে হাঁপাতে যখন সেই চায়ের দোকানে গিয়ে পৌঁছলুম, বিজ্ঞ চাওলা হেসে বলল, জানতো, তখন নিষেধ করলুম, শুনলেন না। সোজা ধর্মশালায় চলে যান, সকালে রওনা হবে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনছিলেন বাঁচা মরা। এর পরের গল্প আসল ভূতের গল্প। ভূতের গল্প তো অনেকেই শুনেছ, কিন্তু দেখেছো কজন? যারা দেখেছে বলে তারা কিন্তু নকল ভূতই দেখেছে, আসল ভূত কি দেখা দেয়? বলবে ভূতের আবার আসল নকল আছে নাকি? আলবাত আছে। যেমন ধরো, দুপুর রাতে পাঁচিলের ধারে হঠাৎ দেখলে ঘোমটা পরে কে যেন দাঁড়িয়ে রয়েছে, ভীষণ ভয় পেয়ে চেঁচামেচি করে ঘরে ঢুকলে। তখন বাবা গিয়ে দেখলেন ক্ষান্ত পিসি দিনে কাপড় শুকোতে দিয়েছিলেন তারে, তোলা হয়নি। বাতাস বইছিল জোরে, কাপড়টা উড়ে গিয়ে জবা গাছের মাথায় জড়িয়ে গেছে, আর তাই দেখে হঠাৎ ভূত ভেবে বসে আছো। এই হলো নকল ভূত। নকল ভূত আমিও কি কম দেখেছি, কিন্তু সে গল্প শুনে লাভ নেই, আমার বোকামি ধরা পড়বে, তোমরাও হেসে খুন হবে। নিজের বোকামির কথা কি কেউ বলতে চায়? আমি একবার একটা আসল ভূত দেখেছিলাম, একেবারে নির্ভেজাল আদি অকৃত্রিম ভূত। সেই ভূতের গায়ে অনায়াসে বিশুদ্ধ এবং টাটকা বলে লেবেল নেটে দেওয়া যায়। কিন্তু এখন যেমন সহজে বলে যাচ্ছি, আসল ভূতটা দেখার সময় মোটেও ব্যাপারটা সহজ ঠেকেনি। ওরে বাবা, সে বড় গোলমেলে ব্যাপার। আর সেই দৃশ্যটা মনে পড়লে আজও গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়।
তখন আমার বয়স মোটে 12 বছর। আমি পড়ি ক্লাস 8-এ। আমাদের স্কুলটা ছিল দুটো গাঁয়ের মধ্যিখানের মাঠে, একেবারে নিরিবিলি জায়গা। চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়, পেছনে পুকুর পাড়ে কলকে ফুলের জঙ্গল ছিল। তার মাঝখানে ছিল মুক্ত কেশির মন্দির, ভাঙা চোরা কতকালের পুরনো মন্দির। সাপের ভয়ে ওদিকটায় ছেলেরা খুব কমই যেত। আমার এক সহপাঠী ছিল, তার নাম পোদো। কালো কুচকুচে চেহারা, বলিষ্ঠ গড়ন, খেলাধুলায় খুব ঝোঁক ছিল, কিন্তু পড়াশোনায় তেমন কিছু ছিল না। কোন রকমে টেনে টুনে পাশ করে দিত। আমার সঙ্গে পোদোর ভাব হওয়ার কারণ, ক্লাসে মাস্টার মশাই পড়া জিজ্ঞেস করলে আমি ওকে ফিস ফিস করে বলে দিতাম। পরীক্ষার সময় তো কথাই নেই, আমার খাতা থেকে টুকতে দিত। এতে আমারও লাভ ছিল, কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলে পোদো আমার পক্ষ নিত। তখন পাড়া গাঁয়ে প্রচন্ড ম্যালেরিয়া জ্বরের উপদ্রব ছিল। মহামারীর মতো গাঁ উজাড় হয়ে যাচ্ছিল এই রোগে। বার্ষিক পরীক্ষার কয়েকদিন আগে বেচারা পোদো ম্যালেরিয়ায় ভুগে মারা গেল। আমি একেবারে একা হয়ে গেলাম, যেন মন ভেঙে গেল। পড়াশোনা যা করেছিলাম সব ভুলে গেলুম যেন। ইংরেজি আর বাংলা পরীক্ষা তো কোনো রকমে দিলুম। তৃতীয় দিনে ভূগোল আর সংস্কৃত। ভূগোলও মোটামুটি হলো, কিন্তু সংস্কৃতের প্রশ্ন দেখে চক্ষু চড়ক গাছ। একে তো পণ্ডিত মশাইয়ের ক্লাসে বরাবর ফাঁকি দিয়েছি, তার ওপর ওই দেব ভাষায় ব্যাকরণ ব্যাপারটা আমার কাছে প্রকাণ্ড হেঁয়ালি ঠেকেছে বরাবর। তখন শীতের বিকেল নেমেছে। স্কুলের পেছনের গাছপালার ঘন ছায়ায় ঘরের ভেতরটা আবছা হয়ে এসেছে। তখন তো গায়ে বিদ্যুৎ ছিল না। আমি জানলার পাশে সিটে বসেছিল, প্রশ্নপত্র নিয়ে আকাশ পাতাল ভাবছি। হঠাৎ চোখের কোণা দিয়ে দেখলুম, হ্যাঁ, সেই পোদোই বটে। পরনে খাকি হাফ প্যান্ট, গায়ে ময়লা একটা শার্ট, জানলার বাইরে ঝোপের কাছে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে চোখের ইশারা করছে। প্রায় চেঁচিয়ে উঠেছিলুম আর কি, ভয়ে নয় আনন্দে। কিন্তু তক্ষুনি মনে পড়ে গেল পোদো তো মারা গেছে। আর অমনি সারা শরীর হিম হয়ে গেল, ভয়ে চোখ বুজে ফেলল। সংস্কৃতের পরীক্ষা পণ্ডিত মশাই নিজেই গার্ড দিচ্ছিলেন ঘরে। বললেন, ও কি রে তপু, ধ্যান করছিস নাকি? হ্যাঁ, চোখ খুলে কাঁচুমাচু করে মুখ খুললাম। পোদো স্যার। পোদো? পোদোর জন্য শোক প্রকাশ করছিস? হ্যাঁ, এই বলে পণ্ডিত মশাই আকর্ণ হাসতে লাগলেন। ঘর শুদ্ধ ছেলেরাও আমার দিকে তাকিয়ে হাসাহাসি শুরু করলো। পণ্ডিত মশাই তারপর হাসি থামিয়ে বললেন, বন্ধুর জন্য শোক প্রকাশ পরে হবে, বুঝেছ? পণ্ডিত মশাই কিন্তু ভীষণ রাগী মানুষ। দেয়ালে মাথা ঠুকে দিতেন, নয়তো কান ধরে মাছ করাতেন, এমনি সব শাস্তি দিতেন আমাদের। তাই আর ওকে কিছু বলতে সাহস হল না, লেখার ভান করল। কিন্তু মনে অস্বস্তি। আবার একটু পরে চোখের কোণা দিয়ে জানলার বাইরে তাকালুম। কি আশ্চর্য, পোদোই তো ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে এবং চোখ টিপে আমাকে ইশারা করছে। এবার স্পষ্ট দেখলুম তার হাতে একটা কাগজ, কাগজের দিকে ইশারা করেছে, কিছু বলতে চাইছে যেন। কাঁপতে কাঁপতে বললুম, পোদো স্যার। পণ্ডিত মশাই এবার সোজা আমার কাছে এসে বাজ পড়ার মতো আওয়াজ দিলেন, রসিকতা হচ্ছে, রসিকতা পাষণ্ড। তখন গলা শুকিয়ে গেছে, বোবায় ধরেছে যেন। অতি কষ্টে বললুম, জল স্যার। ক্লাসে ছাত্রদের জল খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না, বাইরে টিউবওয়েলে গিয়ে খেয়ে আসতে হতো। টিউবওয়েলটা ছিল খেলার মাঠের এক কোনায়। পণ্ডিত মশাই দাঁত মুখ খিঁচিয়ে বললেন, জল খাবো তো পোদো পোদো করছো কেন মূর্খ? যাও গিয়ে জল খেয়েছো। বাইরে গেলুম, কোথাও কেউ নেই। পরীক্ষার সময় আজকালকার মতো তো গার্জেনরা তখন স্কুলের আনাচে কানাচে গিয়ে দাঁড়িয়ে থাকতো না। ভয়ে ভয়ে টিউবওয়েলের কাছে গিয়ে সেই ঝোপটার দিকে তাকালো। না, কেউ নেই তো ওখানে। এক হাতে টিউবওয়েলের হাতল চেপে অন্য হাতে জল খাওয়া ভারী কঠিন। হঠাৎ মনে হলো হাতলটা কেউ যেন চেপে দিচ্ছে।
গল গল করে জল পড়তেও দেখি। জলের তেষ্টা এত বেশি যে অত কিছু লক্ষ্য না করে জল খেতেই থাকে। জল খাওয়ার পর ভয়টা অনেক কেটে গেল। তখন মনে হলো নেহাত চোখের ভুল। সেই সময় চোখ গেল মুক্তকেশীর মন্দিরের দিকে। অমনি আমার বুক কেঁপে উঠল। কি আশ্চর্য, পোদ মন্দিরের বারান্দা থেকে ইশারা করে ডাকছে। মনে হলো তাহলে পোদ নিশ্চয়ই একেবারে মারা পড়ে। তার মানে শ্মশানে গিয়ে যেভাবেই হোক বেঁচে উঠেছিল, কিংবা কোনো সাধু সন্ন্যাসীর দয়ায় প্রাণ ফিরে পেয়েছিল। আমাদের খবরটা কোনো কারণে জানানো হয়নি। ছেলে মানুষ বুদ্ধিতে এভাবেই ব্যাপারটার ব্যাখ্যা করল। তারপর মরিয়া হয়ে মন্দিরের জঙ্গলে ঢুকে পড়ল। সামনে গিয়ে চেঁচিয়ে বললুম, পোদ, তুই বেঁচে আছিস? পোদ ঠোঁটে আঙুল রেখে ইশারায় চুপ করতে বলল। তারপর বারান্দার উপর থেকে একটা ভাঁজ করা কাগজ ফেলে দিল। কাগজটা খুলে দেখি সংস্কৃতের প্রশ্নের কতগুলো উত্তর লেখা রয়েছে। ঠিক এগুলোই আমার জানা ছিল না। কাগজে গোটা গোটা অক্ষরে লেখা উত্তরগুলো প্রাণপণে মুখস্থ করতে লাগলো। পোদর বাঁচা মরা ব্যাপারটা তখন আর মাথায় নেই। পরীক্ষা বলে কথা। একটু পরেই আচমকা কে যেন আমার কান ধরে পড়ল। অমনি আঁতকে উঠে দেখি পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই চেরা গলায় চেঁচিয়ে উঠলেন, ওরে হতচ্ছাড়া তস্কর, কুটবুদ্ধি কুষ্মান্ডা, পড়াশোনায় ফাঁকি দিয়ে এখন এমনি করে চুরির রাস্তা ধরেছ? কাঁদো কাঁদো স্বরে বললুম, না স্যার। চাপড়া, শব্দ তস্কর বালক। পণ্ডিত মশাই আমাকে সেই কাগজটা শুদ্ধ হিড় হিড় করে টেনে নিয়ে চললেন। ক্লাস 8-এ ফেল করেছিল সেবার। সে ওই পোদর ভূতের জন্য। কিন্তু কেউ কি সে কথা বিশ্বাস করল? বাবা বলেছিলেন, পড়াশোনা করবে না তা টুকলিফাই করা ছাড়া তো উপায় ছিল না। ধরা পড়ে বেচারা পোদর ঘাড়ে চাপাচ্ছে। কিন্তু কাকে বোঝাবো ব্যাপারটা কত সত্যি? আমি বলেছিলাম, কিন্তু হাতের লেখাটা তো আমার নয়, পোদর লেখা, ওটা মিলিয়ে দেখো না। শুনে দাদা বলেছিলেন, হতভাগা, অসুখের আগে পোদ তোর কাছ থেকে তো সংস্কৃত বইটা নিয়ে গেছিল না? আমি দেখেছি বইটা ফেরত আনার পর ওটার মধ্যে পোদর হাতে লেখা একটা কাগজ ছিল। চালাকি করিস না। আমি কিন্তু দেখিনি কোনো কাগজ। যা গে যা হবার তো হয়েছে। এই গল্পটা এতদিন কাউকে বলিনি। বললেই তো বলবে নিজে টুকলিফাই করে ভূতের ঘাড়ে বদনাম দেওয়া হচ্ছে। মহা ধরিবার ছেলে বাবা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা 3টি ভূতের গল্প, সামুদ্রিক, বাঁচা মরা এবং আসল ভূতের গল্প। গল্প পাঠে মীর এবং দীপ। গল্পের সূত্রধার দীপ এবং অগ্নি। শব্দগ্রহণ রিচার্ড। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস সত্যজিৎ সেন। বিশেষ সহযোগিতায় লাবণ্য ও রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ এবং অভিষেক। প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।